নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল, বাংলা চ্যানেল 22 বর্ধমান। আমি আজকে আমাদের প্র্যাকটিস সেট 3 নম্বর নিয়ে হাজির হলাম। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আমি প্রতিদিন এরকম করে সেট প্র্যাকটিস করাচ্ছি, যেটা WBP, KP হোক, ফুড SI হোক বা তার সঙ্গে অন্যান্য পরীক্ষাগুলো হোক রাজ্যের বা কেন্দ্রের, সেই পরীক্ষাগুলোতে ভীষণভাবে ফ্রুটফুল কোশ্চেন। আমি যতটা পারবো চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাদেরকে বোঝানোর, এবং অনুরোধ রইল আপনাদের সাধ্যমতো আপনারা বোঝার চেষ্টা করুন, ঠিক আছে? দেখুন, আজকের অঙ্ক, কোনো সংখ্যার 7/8 অংশের সঙ্গে ওই সংখ্যারই দ্বিগুণের পার্থক্য 72 হলে সংখ্যাটা কত? কোন একটা সংখ্যার 7/8 ভাগ, ঠিক আছে? এই 7/8 ভাগের সঙ্গে ওই সংখ্যাটারই দ্বিগুণ, তো দ্বিগুণ তো বড় হবেই। তাহলে একটা সংখ্যা যেটা হচ্ছে তার 7/8 অংশের পার্থক্য বলতে কার সাথে? ওই সংখ্যাটারই দ্বিগুণ। দেখুন, সংখ্যাটাকে 8 ভাগের 7 ভাগ, পার্থক্য কার সঙ্গে করতে বলছে এটা বুঝতে পারলেই কিন্তু আপনার অঙ্ক জলের মতো সহজ। XYZ ধরার দরকার নাই। একটা সংখ্যার ডবল থেকে সেই সংখ্যাটারে 8 ভাগের 7 ভাগ বাদ দিই, তাহলে সংখ্যাটা বাস্তবে ক ভাগ? সংখ্যাটা বাস্তবে হচ্ছে 8 ভাগের 16 ভাগ। একটা সংখ্যাকে তো 8 ভাগে ভাগ করেছি, সে তো বলেই দিল। সেই সংখ্যাটার যে 8 ভাগে ভাগ করেছি তার ডবলের থেকে দেখুন 8 ভাগের 16 ভাগ, তাহলে 16-র 8-এর থেকে ফারাক কার? 7-এর 8-এর। এই ডিফারেন্সটা হচ্ছে 72 বইতে বলে দিয়েছে। আমার X ধরার দরকার নেই, আমরা এই ডিফারেন্সটাই মনে মনে ভাবি না কত হচ্ছে। 8 ভাগের 16 ভাগ থেকে 8 ভাগের যদি 7 ভাগ বাদ দিই তাহলে নিশ্চয়ই 8 ভাগের 9 ভাগ থাকে। এই 8 ভাগের 9 ভাগটাই হচ্ছে 72। তাহলে 9 ভাগ যদি 72 হয়, এক একটা ভাগ সমান কত? এক একটা ভাগ সমান কত? 8। তাহলে টোটাল ভাগ কটা ছিল? 8টা। তাহলে 8-8-এ 64 হচ্ছে সংখ্যাটা। দেখুন, সিম্পল অঙ্ক, এমন কোনো চাপের কিছু নেই। যদি আপনি এই লজিকটা বুঝে যেতে পারেন তাহলে আপনার জন্য একেবারে জলবৎ তরল অঙ্ক। পরের অঙ্কটা দেখুন, বহুবার বলেছি আমি, বহু সেটে অঙ্কটা দিয়েছি। আমাদের যারা প্র্যাকটিস সেটের ব্যাচ করেন পেড কোর্সে, বহুবার দিয়েছি। কথাটা সেটা নয়, কথাটা হচ্ছে এই অঙ্কটা যদি ফর্মুলা ধরে করতে যান তাহলে অ্যাটলিস্ট 20-25 সেকেন্ড সময় তো লাগবেই, 20-25 সেকেন্ড লাগবেই। কিন্তু এই যে x + 1/x এর একটা মান দেওয়া থাকবে, সে 2 থাকুক 4 থাকুক বিষয় নয়। আর কিউব জানতে চাইবে। এই কিউব মানে হচ্ছে, দেখুন, যদি আমি a আর b ভাবি, মানে x কে a ভাবলাম, 1/x কে b ভাবলাম, তাহলে বাস্তবে a³ + b³ এর ফর্মুলায় পুট করতে হবে। ফর্মুলাটা মাথার মধ্যে নিয়ে রেখে কি করতে হবে আমরা শিখেছি। এটার উত্তর হচ্ছে x + 1/x দেওয়া থাকবে, এবং যদি কিউব চায় তাহলে এই যে মানটা দেওয়া রইল সেই 2 এর কিউব -3 ইন্টু ওই মানটা, ব্যাস উত্তর হয়ে গেল। 2 এর কিউব মানে 8, মাইনাস হচ্ছে 6, উত্তর হচ্ছে 2। ফাইনাল উত্তর কত? ফাইনাল উত্তর 2। এবার যদি বলেন কেন, কেন বলতে আপনাকে এই ফর্মুলাটাকে মাথায় রেখে শর্টটাকে ভাবতে হবে। কারণ হচ্ছে এই যে a³ + b³ এর ফর্মুলা কি? a³ + b³ এর ফর্মুলা হচ্ছে a + b ভাবলাম আমরা, তার হোল কিউব -3 ইন্টু a ইন্টু b ইন্টু a + b। এই যে মানটা বা ফর্মুলাটা, এই ফর্মুলাটায় আমরা মানটা পুট করব। a + b তার কিউব মানে 2 এর কিউব করেছি, -3ab মানে ab কেটে গেল, থাকলো কত? 3 ইন্টু এই যে a + b তার মান কত? 2, এই যে লিখেছি। তার মানে আমরা কি দেখলাম? a³ -3ab ইন্টু a + b আমরা রেখেছি। মাথায় শুধু রাখতে হবে যে এই ফর্মুলাটাকে শর্ট করে এই আকার নিয়ে আসা। এই অঙ্কটাতে মান দেওয়া থাকবে a + b, তার জানতে চাইবে এখানে স্কোয়ার দিয়ে, কিউব দিয়ে, টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 5, টু দি পাওয়ার 6। আমি ইউটিউব ভিডিওতে দেখবেন মোটামুটি 2-3 মাস আগে, 2-3 মাস না, তার থেকে একটু বেশি আগেই হবে, এই যে এখানে স্কোয়ার দিয়ে, কিউব দিয়ে, টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 5, টু দি পাওয়ার 6 সবকটা ভিডিওর ট্রিক্স আমি দেখিয়েছি, যে ওই ফর্মুলাটাকে ছোট্ট করে নিয়ে আস। যদি আপনি দেখতে চান তাহলে একটুখানি খুঁজে দেখবেন। চলে আসি আমরা পরের অঙ্কতে। এই অঙ্কটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও করেছিলাম, আমি একটু ক্লারিফিকেশন করে দিই এটা। সেটা হচ্ছে, কারণ অনেকে বুঝতে পারেনি, কমেন্ট করেছেন, 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 100 টাকায় 2 কেজি চিনি বেশি ক্রয় করতে পারে। তাহলে প্রতি কেজি চিনির এই আসল ক্রয় মূল্য, এই জায়গায় একটা কোশ্চেন থাকে, বর্তমান ক্রয় মূল্য কত? দুটোই আমি আপনাদেরকে দেখাবো, দুটোই কিন্তু পরীক্ষা থাকে। প্রথম কাজ আমাদের যেটা হবে যে কত টাকা নিয়ে আমাদেরকে বলেছে এই ক্যালকুলেশন করতে, ঠিক আছে? সোজা কথা হচ্ছে 100 টাকা নিয়ে গিয়ে আগে আমি যত কেজি চিনি পেতাম সেটা আমি জানি না, জানার দরকারও নাই। এখন দাম কমেছে কত? দাম কমেছে 20%। তাহলে 100 টাকার 20% মানে 20 টাকাই কমে যাবে। দিয়ে এখন 80 টাকা হয়ে গেছে সেই চিনির দাম, যেটা আগে আমি 100 টাকায় কিনতাম। এবার সেইটা আমি এখন 80 টাকায় পাবো, বোঝা গেল? 100 টাকায় আগে যা কিনতাম সেটা এখন আমি 80 টাকাতে পাবো। ক কেজি আমি জানি না, আমার জানার দরকারও নাই। আমার যেটা জানার দরকার সেটা হচ্ছে যে টাকাটা এখন আমার কম লাগছে, মানে 20 টাকা। 100 টাকার 20% মানে 20 টাকা। সেই 20 টাকাতে আমি এখন 2 কেজি চিনি বেশি পাচ্ছি। এই যে 20 টাকাতে 2 কেজি চিনি বেশি পাচ্ছি, তার মানে 20 টাকায় 2 কেজি পাওয়া যায়। তার মানে এক কেজির দাম কত? এক কেজির দাম 10 টাকা। হয়ে গেল আমার অঙ্ক। চিনির বর্তমান ক্রয় মূল্য
এখন এখন মানে ওই দাম কমার পরে বর্তমান ক্রয় মূল্য যদি জানতে চাই তো সিম্পল উত্তর করতাম 10 টাকা প্রতি কেজি। কিন্তু আমার জানতে চেয়েছে আসল ক্রয় মূল্য কত, এখানে আপনাকে একটু বাড়তি খাটতে হবে। কীরকমভাবে? এই যে 10 টাকা কেজি আমরা পেলাম, এটা বাস্তবে কীরকম দাম? 20% দাম কমার পরে। এটা তো 20% দাম কমার আগে কত ছিল? দেখুন, এ যদি 20% দাম কমার পরে হয় তাহলে এ তো 80% দামের সঙ্গে সমান। তার জন্য কি করব, একে 80 দিয়ে ভাগ করব, 1% মান পেলাম। এবার 100 দিয়ে গুণ করে দিলাম, ব্যাস আগের দামটা পেয়ে গেলাম, 100% দাম পেয়ে গেলাম। কাটাকাটি করলে এইটা কাটলাম, এইটা কেটে গেল। 8 100কে যদি করি তাহলে হচ্ছে 12.5। 100কে 8 ভাগে ভাগ করলে ফ্র্যাকশনাল ভ্যালু আমরা শিখেছি 12.5 করে পড়ে। উত্তর কত? তাহলে উত্তর হচ্ছে 12.5 টাকা। ক্লিয়ার হয়েছে? এইবার 4 নম্বর, খুব মজাদার অঙ্ক, খুব মজাদার অঙ্ক, কিন্তু প্রচণ্ড পরিমাণে ভুল হয়। আজকের পর থেকে আশা করি আপনাদেরকে আর এই ভুলটা করতে দেবো না, তবে আমার সঙ্গে মন দিয়ে শুনতে হবে এবং থাকতে হবে। 90 মিটার লম্বা এবং 50 মিটার চওড়া একটি আয়তকার জমি, মনে করুন এইটা 90 মিটার লম্বা, এটা 50 মিটার চওড়া একটা আয়তকার জমি। টেরা যদি হয় কিছু মনে করবেন না, নিজেরা একটু সোজাভাবে দেখে নেবেন, হ্যাঁ টেরাই হয়েছে। তাহলে এটা হচ্ছে 90 মিটার, এটা হচ্ছে 50 মিটার। এই আয়তকার জমিটা কি করতে হবে? তার দিয়ে ঘিরতে হবে। তাহলে কতগুলো পোল লাগবে? যদি দুটি পোলের মধ্যে 5 মিটার দূরত্ব, এটা ভাইটাল জিনিস, 5 মিটার দূরত্ব, দুটো পোলের মাঝে 5 মিটার, মানে 5 মিটার অন্তর অন্তর আমি পোল বসাবো। তাহলে পুরো জমিটা ঘিরতে কতটা পোল লাগবে? দেখুন, খুব কেয়ারফুলি ভাবুন। যদি আমার ঘেরা জায়গাটা স্ট্রেট হয়, সোজা হয়, তাহলে একরকম উত্তর, মানে সোজা রাস্তায় পোল বসাচ্ছি, রাস্তার এক সাইডে একরকম উত্তর। যদি রাস্তার 2 সাইডে বসাই পোল তাহলে একরকম। যদি শুরু করে আবার ঘেরাটা সেই জায়গায় শেষ করি, তার মানে পোল ঘেরা 2 রকম হয়। রাস্তার ধারে পোল বসাচ্ছি এরকম, এরকম পরপর পরপর বসে যাচ্ছে, একরকম বিষয়। এখানে এই পাশে পরপর পরপর গাছ লাগালাম বা পোল বসালাম, একরকম বিষয়। কেননা স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট আলাদা, কিন্তু যখন স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট একই হয়ে যাবে তখন কিন্তু উত্তর একরকম হবে। আমরা আজকে যে অঙ্কটা করছি সেটার স্টার্টিং পয়েন্ট এখান থেকে শুরু করে এটা ঘিরতে ঘিরতে আবার এইখানে চলে এল। মজার বিষয় কি, এই যে 90 মিটার, 5 মিটার গ্যাপে গ্যাপে যদি একটা পোল বসে, তাহলে 90 মিটারের গ্যাপে 90/5 মানে 5 18 90, অর্থাৎ 18টা পোল বসার কথা ছিল। কিন্তু 18টা বসালে চলবে না, এটা হতো, কখন হতো পরে বলছি। আপাতত যেটা বলি, 18টা পোল লাগবে কখন? এই যে 90 মিটার রাস্তা, ভালো করে বুঝবেন, প্র্যাকটিক্যালি বুঝবেন, নিজের বাড়িতে জমি ঘিরছি মনে করে বসাবেন। এই যে প্রথম এখান থেকে শুরু করলাম, 5 মিটার পরে এইখানে একটা পোল বসাবো। আপনি বলুন তো 5 মিটার ডিস্টেন্সে একটা পোল বসে না? আপনাকে দুটো বসাতে হবে। কেন? কারণ শুরুতে একটা পোল না বসালে আপনি বাঁধবেন কার সাথে? তারটা। এই প্র্যাকটিক্যাল জ্ঞানটা আপনার থাকা প্রয়োজন আছে, যে শুরুতে আমার রাস্তাটা শুরুই হয়নি, তবু আমার একটা পোল লেগে গেল, কেন? ওটা থেকেই আমি দড়িটা বাঁধবো বা তারটা বাঁধবো, তারপর সামনের দিকে এগোবো। এই যে 5 মিটারের গ্যাপে আরেকটা পোল বসালাম, তাহলে একটা 5 মিটারের গ্যাপে 2টি পোল বসলো। যখন আরেকটা 5 মিটারের গ্যাপ দেবো এইখানটায়, তখন কি হবে? দুটো 5 মিটারের গ্যাপ, 3টে পোল, 3টে 5 মিটারের গ্যাপে একটা বেশি লাগবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যতগুলো 5 মিটারের গ্যাপ আমার একটা পোল বেশি। তাহলে এখানে তো আমার 18টা 5 মিটারের গ্যাপ ছিল 90 মিটারে, তাহলে আমার পোল লাগবে কটা? এই লাইনটা ঘিরতে আমার এই পর্যন্ত লাগবে কটা? 19টা। আমি এখানে লিখছি 19। ঠিক একই রকমভাবে এই দিকেও তো 90 মিটার, তাহলে লাগবে আরও 19টা। এইখান থেকে পোল বসাচ্ছি এই পর্যন্ত, মনে করেন এরকম করে পোল বসে গেছে। এখানেও তাই এরকম করে পোল বসিয়েছিলাম, আমি একটু ছবি এঁকে দেখালাম, হলো। এবার দুদিক হয়ে গেল, ফের কি হবে? এই দিকটা ক মিটার? 50 মিটার। তাহলে তার মধ্যে কটা যাবে পোল? 50 মিটারকে আবার 5 দিয়ে ভাগ করলে কত হলো? 10, মানে 10খানা গ্যাপ আছে এই রাস্তাতে। তাহলে 10টা যদি এরকম 5 মিটারের গ্যাপ থাকে, পোল কটা হবে? 11টা। তাহলে এদিকে 11 এদিকে 11 হওয়ার কথা ছিল, কিন্তু দেখুন 11টা কখন হতো? যদি এই শুরুতে একটা পোল এই কোণে কোণে পোল বসাতে হতো তবে। যেহেতু 2 কোণে অলরেডি পোল বসিয়ে দিয়েছি, তাই 11 নয়, এখানে হয়ে যাবে আর 2টো কম 9টা, এদিকেও আর 2টো কম 9টা। বোঝা গেল? যেহেতু এই দিকে এবং এই দিকে আমি যখন ঘিরে ফেললাম, এই শুরুটা এই শেষটা তো আমার অলরেডি পোল বসানো হয়ে গেছে, তাহলে এখানেও পোল বসানো হয়েছে, মানে এখানে আমার এই 2টো পোল লাগলো না। না হলে কি হতো? যদি আমি এই দিকটা প্রথমে ঘিরতাম তাহলে আমার 11টা পোল লাগতো 9টা গ্যাপের জন্য। এখন আমার কি হলো? 2টো গ্যাপ, এই 2টো পোল আমার কম লাগলো। বোঝা গেল? তাহলে আমার কত হলো? আর 9 18, 19 দিয়ে 38, আর 10 আর 9 হচ্ছে 47, আর দিকে হচ্ছে 56টা। তার মানে টোটাল 56টা আমার পোল লাগবে। এটা গইল একটা হিসাব, কিন্তু আপনার ভীষণ ইজি ওয়েতে আর একটা হিসাব আছে। এই হিসাবটা কখন?
যদি স্টার্টিং পয়েন্ট এবং ফিনিশিং পয়েন্ট একই হয় তাহলে পরিসীমাকে 5 দিয়ে ভাগ করে দিলে কাজ মিটে যায়। কি রকম? এর পরিসীমা কত? এর পরিসীমা হচ্ছে 90, আর এদিকে 90, 180, এদিকে 50, এদিকে 50, 100। তার মানে টোটাল আমার 280 মিটার হচ্ছে এই আয়তক্ষেত্রটার পরিসীমা। সিম্পল তাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করে দিই তাহলে 5 5 রইল 25, থাকলো 3, 0, 5 6 30, ছোট ছেলের মতো ভাগ করলাম, সুন্দর করে হয়ে গেল কত? 56। দেখুন আমার উত্তর কত বেরিয়েছিল? আমার উত্তর বেরিয়েছিল 56। তাহলে অনেকের মনে প্রশ্ন হবে, এত সহজে যদি 56ই বেরিয়ে যায়, পরিসীমাকে 5 দিয়ে ভাগ করলে, তাহলে এতক্ষণ এত বকার কি দরকার ছিল? হ্যাঁ, দরকার ছিল। এই যে কনসেপ্টটা বললাম, শুরুতে আর শেষে পোল লাগবে, এই কনসেপ্টে বহু অঙ্ক আগামী দিনে পাবেন। কোথায় কাজে লাগবে? এই যে রাস্তা যদি ওয়ান ওয়ে হয়, অর্থাৎ এখানে পোল দিয়ে শুরু করেছিলাম, এইখানে পোলে শেষ করেছি, ওই শুরু করে ঘুরে আবার ওই পর্যন্ত আসিনি, সেই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে আপনার এই একটা করে যোগ করতেই হবে। অর্থাৎ যতগুলো 5-এর গ্যাপ তার থেকে একটা পোল বেশি লাগবে, কেননা শুরুটা আপনাকে করতে হবে। তাহলে অনেকের প্রশ্ন হতে পারে এখানে লাগলো না কেন? লাগলো না তার এই কারণে, খুব ভালো করে বুঝবেন। ওই যে বলছি, প্র্যাকটিক্যালি আপনাকে বুঝতে হবে। যে পোলটাতে আমি প্রথমে বাঁধা শুরু করেছিলাম, এখান থেকে বিনা কারণে যে পোলটা আমি বসিয়ে এরকম করে বেঁধে ঘিরে পুরো রাস্তাটা ঘুরিয়ে এলাম, এইখানে এসে দেখুন লাস্টের যে বাঁধনটা আমার লাগতো পোলের জন্য, সেই পোলটাই কিন্তু ফার্স্ট পোলটা কাজ করে দিল। তার মানে ফার্স্টে বিনা কারণে যে পোলটা বসিয়েছিলাম, একদম লাস্টে এসে ওই পোলে আবার ফিনিশিং তারটা বেঁধে দিয়ে ওই বাড়তি পোলটা কিন্তু আমার অ্যাডজাস্ট হয়ে গেল। কিন্তু যখন রাস্তা সমান পাবেন তখন তো এন্ডিং পয়েন্ট আর স্টার্টিং পয়েন্ট একই নয়, আপনাকে এখানে শুরু করে এখানে শেষ করতে হবে, তাহলে এক্সট্রা পোলটা ওখানে লেগেই যাবে এই জায়গায় যেটা লাগলো না। যদি বুঝতে অসুবিধে হয়, রেকর্ডিংটা আবার একবার চালাবেন, এটা সেইভাবে একবার দেখে নেবেন, ঠিক আছে? আমার মনে হয় না যে ঠান্ডা মাথায় যদি ধীরে ধীরে বোঝার চেষ্টা করেন অসুবিধে হবে না। এবং অঙ্ক ফিউচারে এই যে রাস্তার একদিকে পোল দিক, দুদিকে পোল দিক, যাই দিক, দেখবেন এমন অঙ্ক থাকে যে আপনি ট্রেনে করে যাচ্ছেন, ইলেকট্রিক পোল গুনছেন ট্রেনের ভেতরে বসে জানলা দিয়ে, একটা নির্দিষ্ট ডিস্টেন্স অন্তর পোল বসানো আছে, বললো আপনি এতক্ষণ ধরে গুনলেন কতগুলো পোল গুনলেন, বা এতগুলো পোল আপনি গুনলেন তাহলে কতটা ডিস্টেন্স পেরোলেন, বা ট্রেনের গতিবেগ কত। এই ঠিক এই কনসেপ্টটাকে কাজে লেগে কিন্তু অঙ্কগুলো তৈরি হয়। তার জন্য আমি বলছি এটাকে ভুলবেন না, মনে রাখার চেষ্টা করবেন। নেক্সট, খুব ভালো একটা অঙ্ক, কিন্তু আপনাকে একটু মন দিয়ে বুঝতে হবে, অঙ্কটা একটু ক্রিটিক্যাল আছে, কিন্তু তবুও আমি বিশ্বাস করি যে আপনারা যদি মন দিয়ে শোনেন তাহলে বুঝবেন ভালো করে। 700 হেক্টর একটা জমি 2 ভাগে ভাগ করা হলো, ধরুন 2 ভাইয়ের মধ্যে 700 হেক্টর একটা জমি, এরকম একটা জমি আমরা নিলাম, সেটা 2 ভাগে ভাগ করা হলো। ওই 2 ভাগের ক্ষেত্রফলের পার্থক্য তাদের গড়ের 1/5 হলে, এই যে জমি এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, মনে করুন এরকম ছোট বড় 2টো ভাগে ভাগ করা হলো, তাহলে এদের যে গড় বলেছে, এদের ক্ষেত্রফলের যে গড়, মানে এই একটা ক্ষেত্রফল, এই একটা ক্ষেত্রফল, এদের ক্ষেত্রফলের যে পার্থক্য সেটা হচ্ছে এদের গড়ের 1/5। তাহলে আমি ধরে নিচ্ছি এদের ক্ষেত্রফলের পার্থক্য কত, খুব ভালো করে বুঝবেন, গড়ের 1/5। আচ্ছা আমাকে একটা জিনিস বলুন তো, এই পুরোটাই যদি 700 হেক্টর জমি হয় এবং এই পার্ট কত, এই পার্ট কত আমি জানি না, কিন্তু 2টো পার্টের গড় কত, 2টো পার্টের গড় কত অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আমি বলছি শুনে নিন, এই 2টো পার্টের গড় অবশ্যই 350 একর। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে 700-র মধ্যে এটা 400, এটা হচ্ছে 300, তর্কের খাতিরে ধরছি, এটা হচ্ছে 400 আর এটা হচ্ছে 300, তাহলে তো 700। তাহলে এদের এভারেজ কত? এভারেজ তো সিম্পল, এই 2টো পার্টকে যোগ করে 2 দিয়ে ভাগ, পার্ট যেমনই সাইজের হোক 2টো পার্টকে যোগ করে 2 দিয়ে ভাগ। তো 2টো পার্টের যোগফল তো আমাদের বলে দিয়েছে অলরেডি, পাগলামি করে তো আলাদা ভাবার কোনো দরকার নেই আমাদের। তা 2টো পার্টের যোগফল 700, তাহলে তার অর্ধেক তাকে 2 দিয়ে ভাগ কত হবে? 350। তাহলে এবারে এভারেজ হচ্ছে, এই 2টো পার্টের এভারেজ হচ্ছে 350। আমাদেরকে আর কি বলেছিল, যে এই 2টো ভাগের যে ক্ষেত্রফলের পার্থক্য সেটা হচ্ছে এদের গড়ের 1/5। তাহলে গড়ের 1/5 মানে এইটা, গড়ের 1/5 মানে 70 একর। এই 70 একরটা কি বেরোলো? 70 একরটা বেরোলো এই 2টো ক্ষেত্রফলের পার্থক্য। তাহলে এই 2টোর ক্ষেত্রফল আমি মনে করছি এইটার এইটা যা সাইজ, এরকম যদি এইটাকে বাদ দিয়ে দিতে পারি এইটা, তাহলে মোটামুটি 2টো একই রকম সাইজ হবে, এইটারও এইটা, আর একটু বেশি হলে ভালো হতো। এই যে জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে 70 একক, এই জায়গাটাই হচ্ছে 70 একর জমি, এই ডিফারেন্সটা। তাহলে এ যদি 70 হয়, দুজন মিলে যদি 700 হয়, তাহলে নিশ্চয়ই 630 হচ্ছে এই দুজনে হাফ হাফ, এইটার এইটা মিলে 630।
তাহলে 630-এর হাফ কত? 315। তাহলে এটা 315, এটাও নিশ্চয়ই 315। মনে করুন দুটো পার্ট দু ভাই নিয়েছিল, এইটা ছিল আমাদের বড় পার্ট, তাহলে বড় পার্টটা কত? 315 আর 70, 385 হলো বড় পার্ট, এবং এই দিকটা হয়ে গেল 315। 315 আর 385, দেখুন 700 হেক্টর জমি। আমাদের জানতে কি চেয়েছিল? ছোট ভাগটির ক্ষেত্রফল কত? 315 হেক্টর। আশা করি বোঝা গেছে। যদি বোঝা যায় তাহলে আমরা পরেরটাই চলে যাই। সুন্দর অঙ্ক, ছোট ছেলের অঙ্ক, নিউ কামারদের জন্য নতুন মনে হবে, পুরনোদের জন্য এটা একদম জাটা জলের মতো অঙ্ক মনে হবে। একটা আয়তকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 10% এবং 20% বাড়ানো হলো। একটা আয়তকার মাঠ, এদের দৈর্ঘ্য আগে এরকম ছিল, দিয়ে পরে কি করা হয়েছে? পরে একজনের 10%, একজনের 20% বাড়ানো হয়েছে। মনে করুন এটা 10% বাড়ানো হয়েছে, আর এই দিকটার প্রস্থটাকে 20% বাড়ানো হয়েছে, দিয়ে এখন নতুন ক্ষেত্রফল এইরকম হয়ে, আমি অঙ্কটাকে নিজের স্টাইলে ট্রান্সফার করে নেব। ধরে নেব যে প্রথমে আয়তক্ষেত্র হোক, কোনো অসুবিধা নেই। ধরে নেব আয়তক্ষেত্র দৈর্ঘ্যও 10 ছিল, প্রস্থও 10 ছিল। অনেকের মনে প্রশ্ন হতে পারে, আয়তক্ষেত্র দৈর্ঘ্যও 10, প্রস্থও 10, এ তো বর্গক্ষেত্র। না, এটা আপনি ভাবনার মধ্যে রাখুন, কিন্তু অঙ্ক লজিক্যালি ফিট করতে গেলে 10-10 ধরলে আমার ভীষণ সুবিধা। কেন? কারণ 10-10 যদি ধরি তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 100। এবার নতুন যে আয়তক্ষেত্র তৈরি হলো, ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ বাড়ানোর জন্য, তাহলে পরিবর্তনটা পার্সেন্টেজে খুব ইজিলি আমরা জানতে পারব। পরিবর্তন কীরকম? 10-এর 10% বেড়েছে মানে 1 বেড়েছে দৈর্ঘ্য, প্রস্থ 10-এর 20% বেড়েছে মানে 2 বেড়েছে। তাহলে এখন নতুন দৈর্ঘ্য আর প্রস্থ কত? নতুন দৈর্ঘ্য হচ্ছে 11 আর প্রস্থ হচ্ছে 12। তাহলে নতুন ক্ষেত্রফল 11 ইন্টু 12 মানে 132। তাহলে বৃদ্ধি কত পেয়েছে? দেখুন আগে ছিল 100, এখন হয়ে গেছে 132। তাহলে বৃদ্ধি কত হয়েছে? বৃদ্ধি কত পার্সেন্ট হয়েছে যদি বলে, তাহলে 32 বেড়েছে। দেখুন খুব ইজিলি আমরা পেয়ে গেলাম, তাহলে 32% বেড়েছে, এটা উত্তর। বোঝা গেল? কিন্তু তার থেকেও একটা লেভেল ওপরে গিয়ে আমাদের কোশ্চেনের উত্তর জানতে চেয়েছে। এই লেভেলে থেমে থাকেনি, জানতে চেয়েছে কত গুণ বৃদ্ধি পেয়েছে, কত গুণ, কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে নয়। তাহলে সিম্পল 32 উত্তর হতো, হয়েছে কত গুণ বৃদ্ধি পেয়েছে। এবার আমাকে আগে ভাবতে হবে যে বৃদ্ধি পেয়েছে কত? বৃদ্ধি পেয়েছে 32, তাহলে সে কত গুণ? যেটা বৃদ্ধি পেয়েছে, আমি আবারও বলছি, কত গুণ বৃদ্ধি পেয়েছে এটা একরকম কথা, আর কত গুণ হয়েছে নতুনটা সেটা আর একরকম কথা। কত গুণ বৃদ্ধি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে 32, তাহলে সেটা কত গুণ? আগে ছিল কত? 100। আগে ছিল 100, তাহলে বৃদ্ধি পেয়েছে কত? 32/100, এত গুণ। এবার আমরা যদি ছোট করি কাটাকাটি করে, 32/100 কাটাকাটি করে ছোট করলে উত্তরের সঙ্গে মিলবে না, উত্তর none of this। এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে, এটা আবার কীরকম গুণ হলো? হ্যাঁ, গুণটা আপনাকে একটু লজিক্যালি ছোটোবেলার সঙ্গে ফিট করতে হবে। যেমন ধরুন আমরা বলি, কিন্তু আমরা ভাবি না, 100টা যখন 200 হয়ে যায় আমরা কি বলি? দুগুণ হয়েছে। কোথা থেকে পাই? 100টা দুগুণ হয়েছে মানে 200 হয়েছে। তাহলে দুগুণ পাই কোথা থেকে? এই যে 200 যেটা হয়েছে তাকে 100 দিয়ে ভাগ করি, দিয়ে আমরা দুগুণ পাই। মানে যেটা হয়ে গেছে আর আগে যেটা ছিল সেটা দিয়ে ভাগ করলাম। 100টা 200 হয়েছে, কগুণ হয়েছে? দুগুণ হয়েছে। বোঝা গেল? এবার কত গুণ বৃদ্ধি পেয়েছে? দেখুন এখানে বেড়ে 100টা যখন 200 হয়েছে তখন তো বেড়েছে কত? 100। তাহলে 100তে 100 বেড়েছে, সে কগুণ? সে কিন্তু 1 গুণ। কোথা থেকে পাই? এই যে 100/100, 1 গুণ। বৃদ্ধি পেয়েছে 1 গুণ, কিন্তু বৃদ্ধি পেয়ে হয়েছে কগুণ? 2 গুণ। তাহলে আমরা কি দেখব? আমাদের আজকের অঙ্কটাতে ছিল 100, হয়ে গেছে 132। যদি বলতো যে কত গুণ হয়েছে তাহলে লিখতাম 132/100, কিন্তু কত গুণ বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে বলবো 32/100। কাটাকাটি করে যা হয় যা কমে, 4×8 32, 4×25 100 মানে 8/25। উত্তর নাই, none of this হয়ে গেল। বোঝা গেছে? অঙ্কটা কিন্তু একটা, ডেটা একটা, উত্তর চাইতে পারে ভ্যারাইটি। প্রত্যেকটা অঙ্ক যখন শিখবেন এভাবে ডিপলি, যতটা পারা যতটা ভাঙা যায়। আমি খুব বেশি ডিপলি ঢুকতে পারছি না, কেননা ভিডিও এই 5টা-6টা অঙ্ক করাতে গিয়ে আপনাদের অনেক বড় হয়ে যায়। এই ভিডিওটাতে আমি আপাতত 6টা অঙ্ক দিয়েছিলাম, এর থেকে বেশি দিলে খুব বড় হয়ে যাচ্ছে অঙ্কগুলো, বা অঙ্কগুলো নয়, ভিডিওগুলো খুব বড় হয়ে যাচ্ছে, তাই আপাতত এটুকু রাখলাম। কেমন লাগলো আপনাদের জানাবেন। আপাতত ফিরছি নতুন ভিডিও নিয়ে। সবাই ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এবং দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল, বাংলা চ্যানেল 22 বর্ধমান। নমস্কার।